আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে, হুঙ্কার দিলেন সার্জিস আলম। হত্যাকারীদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সাথে কোনো সম্পর্ক নয়, সাফ জানিয়ে দিলেন নাহিদ ইসলাম। হাদির শাহাদাত স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অপূরণীয় ক্ষতি, জামায়াত আমিরের পোস্ট। গোপনে ইসরায়েল থেকে ২৮,০০০ কোটির অস্ত্র কিনছে একটি বেঈমান মুসলিম দেশ। পাকিস্তান চীনের যৌথ মহড়ায় কাঁপছে মোদির ভারত। চীনের অত্যাধুনিক সামরিক বিমান ঘিরে রহস্য। কথায় কাজ না হলে অস্ত্রের মাধ্যমেই জমিটা দখল করার হুমকি পুতিনের। বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। খুনিদেরকে ফেরত না দেয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে, হুঙ্কার দিলেন সার্জিস আলম। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। সার্জিস আলম তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে। উল্লেখ্য, সব প্রচেষ্টাকে ব্যর্থ করে শাহাদাত বরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হত্যাকারীদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক নয়, সাফ জানিয়ে দিলেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়ে ভারতের সাথে সম্পর্ক বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিক্ষোভে তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত দেয়া না হবে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। একই সাথে ফ্যাসিবাদী খুনিদেরও দেশে ফিরিয়ে দিতে হবে, তারা ফেরত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ চলাকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হাদির শাহাদাত স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অপূরণীয় ক্ষতি, জামায়াত আমিরের ফেসবুক পোস্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাত স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর পর নিজের ফেসবুক পোস্টে কথা বলেন জামায়াত আমির। ওই পোস্টে জামায়াত আমির লিখেছেন, সিঙ্গাপুরের চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে অকুতভয় সৈনিক, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা স্নেহের শরীফ ওসমান হাদি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইনসাফ ও ন্যায়ের পক্ষে দৃঢ়তা, ত্যাগ ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই শাহাদাত পরিবার, পরিজন, সহকর্মী ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, তিনি যেন তার প্রিয় এই গোলামকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মোকাম নসিব করেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তার শোক সন্তপ্ত পরিবার, পরিজন ও দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আমিন। ইনকিলাব জিন্দাবাদ। দখলদার ইসরায়েল থেকে গোপনে $2.3 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশি অর্থে যা ২৮,০০০ কোটি টাকার সমান। ফরাসি সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন গত সপ্তাহে এই গোপন চুক্তির কথা ফাঁস করে বলে বুধবার একটি প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। ইসরায়েলি কুখ্যাত অস্ত্র উৎপাদনকারী এলবিট সিস্টেমের সাথে অত্যন্ত গোপনে চুক্তিটি করে আমিরাত। গত মাসে এলবিট সিস্টেম জানায় তারা একটি দেশের সাথে $2.3 বিলিয়ন চুক্তি করেছে, তবে দেশের নাম প্রকাশ করেনি। এলবিট সিস্টেমের অস্ত্র উৎপাদনের কারখানা আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে। এগুলোতে প্রায় হানা দেন ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী
কর্মীরা। ফরাসি সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স জানিয়েছে এলবিটের যে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেমের আপডেট ভার্সন কিনেছে আমিরাত। এই ব্যবস্থাগুলো মূলত উন্নত লেজার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা বিমানের দিকে ছোড়া সারফেস টু এয়ার মিসাইলের সেন্সর অকেজো করে দিতে সক্ষম। ইসরায়েলি সরকারের অনুমোদন নিয়ে একটি যৌথ প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতেই তৈরি করা হবে। মোট 8 বছর মেয়াদী এই চুক্তিটি ইসরায়েলের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির অত্যন্ত সংবেদনশীলতার কারণে এই চুক্তির অনেক তথ্যই এখন গোপন রাখা হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম উভয় সংস্থাই এই চুক্তির সমালোচনা করেছে। তাদের মতে এর ফলে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে বা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকতে পারে। সূত্র দ্য নিউ আরবের। পাকিস্তান চীনের যৌথ মহড়ায় কাঁপছে মোদির ভারত। আধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে 10 দিনের সামরিক মহড়া করেছে পাকিস্তান ও চীনের সেনারা। ওয়ারিয়র 9 নামের ওই মহড়ায় মানববিহীন প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া যুদ্ধ বিমান ব্যবহার করে লাইভ গুলিও ছোড়া হয়। গেল জুনে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর চীন ইসলামাবাদের সাথে কৌশলগত সম্পর্ক আরো জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় দুই দেশের সেনাবাহিনী পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার পাববিতে সামরিক মহড়ায় অংশ নেয়। সন্ত্রাস বিরোধী ওই সামরিক মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মি এবং পাকিস্তানের সেনারা অত্যন্ত কঠোরভাবে দায়িত্ব সম্পন্ন করেন। মুহূর্তের মধ্যেই সন্ত্রাসীদের নির্মূল করতে যাবতীয় কৌশল তুলে ধরা হয়েছে। এই মহড়ায় অংশ নেয়া চীনের সেনা অফিসার ইয়াং কুন বলেন, সামরিক মহড়াকে সফল করতে আমরা পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বিভিন্ন কৌশলে সমন্বয় করেছি, যাতে মহড়ায় অংশ নেয়া সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এদিকে পাকিস্তানি সেনাদের সাথে মহড়া শেষে গত রোববার থেকে চীনের সেনারা ধাপে ধাপে নিজ দেশে ফিরে যাওয়া শুরু করেছেন। এই মহড়ায় চীন ও পাকিস্তানের সেনারা যৌথভাবে পাহাড়ি এলাকায় অভিযান, জিম্মি উদ্ধার এবং মিশ্র ইউনিট ভিত্তিক যৌথ প্রশিক্ষণ মডেলে সমন্বিত ফায়ার স্ট্রাইক সহ নানা অনুশীলন সম্পন্ন করেন। পাকিস্তানের আকাশ এবং মাটিকে শত্রুমুক্ত রাখতে কঠোর অনুশীলন করেছে দুই দেশের সেনারা। আর এতে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন দীর্ঘ পাল্লার মানববিহীন আত্মঘাতী ড্রোন, বোমা, নিষ্ক্রিয় রোবট সহ গোয়েন্দা নজরদারি রোবট। সামরিক মহড়ায় অংশ নেয়া চীনের আরেক সেনা অফিসার ঝাং ইয়েং বলেন, পাকিস্তানের একাধিক পাইলটদের সাথে সমন্বয় করে পরিকল্পিত এই অভিযান সম্পন্ন করা হয়েছে। এই সমন্বয়ের মাধ্যমে আমরা একে অপরকে কাছ থেকে শিখেছি, পাশাপাশি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করেছি এবং মিশন সফলভাবে সম্পন্ন করেছি। পাকিস্তানের সাথে চীনের এমন এক সময় সামরিক মহড়া অনুষ্ঠিত হলো যখন মার্কিন চাপে নয়া দিল্লি। এছাড়া গেল কয়েকদিন আগেই পাকিস্তানকে F-16 যুদ্ধ বিমানের আধুনিকায়ন করতে প্রযুক্তিগত সহায়তার কথা জানায় ওয়াশিংটন। ফলে পাকিস্তান সামরিক দিক থেকে আরো বেশি শক্তি অর্জন করবে, ভারতের জন্য যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের অত্যাধুনিক সামরিক বিমান ঘিরে রহস্য। আকাশে দেখা মিলল চীনের অত্যাধুনিক গেম চেঞ্জার সামরিক বিমান। প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করা বিমানটির ছবি সোশ্যালে ছড়িয়ে পড়েছে। এরপরে এ নিয়ে রহস্য বাড়ছেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাইওয়ানের সাথে চীনের চলমান সামরিক উত্তেজনার মধ্যে বেইজিং বিমানটি প্রকাশ্যে আনায় শুরু হয়েছে নতুন আলোচনা। সোশ্যালে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে টার্বো প্রপ বিমানটিতে 4টি ইঞ্জিন রয়েছে, 6 পাখাযুক্ত প্রোপেলার থাকা বিমানটি টি টেইল রয়েছে। ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে বিমানটিকে রিফুয়েলিং এর কাজেও ব্যবহার করা হবে। এ ধরনের কাঠামো সাধারণত এয়ারবাস A400M মডেলের বিমানে দেখা যায়। চীনের অত্যাধুনিক এই সামরিক পরিবহন বিমানটি ডেভেলপ করেছে শানসি এয়ারক্রাফট কর্পোরেশন। প্রথমবারের মতো এই বিমান প্রদর্শন করা হয়েছিল 2014 সালে জুহাই এয়ার শোতে। তখন বিমানের গায়ে Y30 লেখা ছিল, তবে সাম্প্রতিকতম ছবিতে বিমানের গায়ে লেখা ছিল 15001, অর্থাৎ ভবিষ্যতে এই বিমানকে Y15 হিসেবে নামকরণ করা হতে পারে। জানা গেছে বিমানটিতে সিনথেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এর ফলে বিদ্যমান প্লেনগুলোর তুলনায় এটি অনেকটা হালকা। পেলোড সহ ট্যাঙ্ক পুরোপুরি ভরা থাকলে উড্ডয়নের সময় বিমানটির সর্বমোট ওজন দাঁড়াবে প্রায় 80 টন। এটি চীনের সামরিক বাহিনীর বর্তমান পরিবহন প্লেন Y20 চেয়ে প্রায় 3 গুণ কম। Y15 মডেলের বিমানটি সর্বোচ্চ 20 টনের বেশি পেলোড ও 110 জন বহনে সক্ষম। বিমানটি প্রতি ঘন্টায় 600 কিলোমিটার গতিতে উঠতে পারে আর ফুল পেলোড সহ 3000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয়া সহ 12 ঘন্টার বেশি সময় ধরে আকাশে থাকতে পারে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক লকহিড C-130 হারকিউলিসের সাথে এর বেশ মিল রয়েছে।
কথায় কাজ না হলে অস্ত্রের মাধ্যমেই জমিটা দখল করার হুমকি পুতিনের। ইউক্রেনের ভূখণ্ড স্থায়ীভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো রকম আপোষ করবেন না বলে জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনীতির মাধ্যমে বা সামরিক শক্তি খাটিয়ে যেভাবেই হোক না কেন ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য পূরণ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্ষিক সভায় এই কথা বলেন পুতিন। ইউক্রেনের ভূখণ্ডকে ঐতিহাসিকভাবে রাশিয়ার ভূখণ্ড দাবি করে পুতিন বলেন, বিরোধী পক্ষ এবং তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা যদি বাস্তব ভিত্তিক আলোচনায় না বসে তাহলে রাশিয়া সামরিক শক্তি কাজে লাগিয়ে ঐতিহাসিকভাবে তার মালিকানাধীন ভূখণ্ড স্বাধীন করে আনবে। 2014 সালে নিজেদের সাথে জুড়ে দেয়া ক্রিমিয়া সহ ইউক্রেনের 19% বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে বলে দাবি করেন পুতিন। রাশিয়াকে না থামালে তারা ভবিষ্যতে পুরো ইউরোপে আক্রমণ করতে পারে বলে ইউরোপের দিক থেকে যে প্রচারণা চলছে এ নিয়েও কথা বলেছেন পুতিন। ইউরোপের বর্তমান নেতাদের মাত্রই মাতৃদুগ্ধ ছেড়ে অন্য খাবার খেতে শেখা শূকর ছানার সাথে তুলনা করে পুতিন বলেছেন, রাশিয়া সম্ভাব্য আক্রমণের কথা তুলে হিস্টেরিয়া তোলার অভ্যাস তাদের পুরনো। আমি বারবার বলে আসছি, এটা ইউরোপের অন্য দেশে আগামী দিনে রাশিয়ার আক্রমণের পরিকল্পনা পুরোপুরি মিথ্যা, ফালতু কথা। ইউরোপিয়ান দেশগুলোর ওপর কল্পিত রাশিয়ান আক্রমণের আলাপটাই পুরোপুরি ফালতু। তবে এই কথাগুলো পরিকল্পনা করেই ছড়ানো হচ্ছে বলেছেন ভ্লাদিমির পুতিন। বিদ্বেষমূলক বক্তব্য ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদি উৎসবকে কেন্দ্র করে ভয়াবহ বন্দুক হামলার পর দেশটিতে ঘৃণামূলক বক্তব্য ও উগ্রবাদ দমনে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত 14 ডিসেম্বর ইহুদি ধর্মাবলম্বীদের হানুকা উৎসবের প্রথম দিন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে 2 বন্দুকধারীর গুলিতে অন্তত 15টি প্রাণ চলে যায়। এই হামলাকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্বেগ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যানবেরায় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, নতুন আইন মূলত যারা ঘৃণা, বিভাজন ও উগ্রবাদ ছড়ায় তাদের লক্ষ্য করেই আনা হবে। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ব্যক্তিদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যানের ক্ষমতা দেয়া হবে যারা ঘৃণামূলক বক্তব্য প্রচার করে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় ইহুদি বিদ্বেষ প্রতিরোধ, মোকাবিলা ও যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। প্রস্তাবিত আইনের আওতায় সহিংসতা উস্কে দেয়া ধর্মীয় বক্তা ও নেতাদের জন্য শান্তির বিধান ছাড়াও অ্যাগ্রেভেটেড হেইট স্পিচ নামে অপরাধের একটি নতুন সংজ্ঞা সংযোজন করা হবে। অনলাইনে হুমকি ও হয়রানির ক্ষেত্রে শাস্তি নির্ধারণে বিদ্বেষ ছড়ানোর গুরুতর উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। আলবানিজ বলেন, প্রত্যেক ইহুদি অস্ট্রেলিয়াতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানিত বোধ করার অধিকার আছে। এই হামলার পর দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম সিডনিতে 7 জনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়া গিয়েছিল। তবে পুলিশ বলছে, বন্ডি বিচে হামলার সাথে এই ঘটনায় সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে, হুঙ্কার দিলেন সার্জিস আলম। হত্যাকারীদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সাথে কোনো সম্পর্ক নয়, সাফ জানিয়ে দিলেন নাহিদ ইসলাম। হাদির শাহাদাত স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অপূরণীয় ক্ষতি, জামায়াত আমিরের পোস্ট। গোপনে ইসরায়েল থেকে 28,000 কোটির অস্ত্র কিনছে একটি বেঈমান মুসলিম দেশ। পাকিস্তান চীনের যৌথ মহড়ায় কাঁপছে মোদির ভারত। চীনের অত্যাধুনিক সামরিক বিমান ঘিরে রহস্য। কথায় কাজ না হলে অস্ত্রের মাধ্যমেই জমিটা দখল করার হুমকি পুতিনের। বিদ্বেষমূলক বক্তব্য ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।